প্রিয় চিকিৎসক সহকর্মীবৃন্দ, আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। আপনাদের জন্য আমি অনেক পরিশ্রম করে একটি বাংলা কেস টেকিং ফর্ম তৈরি করেছি। এর আগে আমি একটি কেস টেকিং ফর্ম তৈরি করেছিলাম, সেটি ছিল ইংরেজি। অনেকের জন্য সেটা ছোট আপ ছিল, বাট আমি নবীন চিকিৎসকদের কথা চিন্তা করে, অথবা তাদের ইংরেজি দক্ষতা কম, অথবা ইংরেজির মতন পড়ার মতন এখন আর টাইম বয়স আর নাই, এদের কথা মাথায় রেখে আমি একটি কেস টেকিং ফর্ম তৈরি করেছি। সেটি হচ্ছে বাংলা ভার্সনে। এই কেস টেকিং ফর্মটা যাদের প্রয়োজন তারা কমেন্টে লিখবেন, আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি কেস টেকিং ফর্মটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই কেস টেকিং ফর্মের সাথে আপনি কেন রেপার্টারি মেলাবেন। প্রত্যেকটা কেন রেপার্টারির সাথে আমি মিল করে তাই করছি। করার পরে আমি সিস্টেম বলে দেব, আপনার সেই অনুযায়ী একক মেডিসিন সিলেক্ট করবেন এবং প্রয়োগ করবেন। দেখবেন আল্লাহর রহমতে রুগী একটা সময় যদি আপনি মানে অল্প কিছুদিন পরিশ্রম করতে পারেন, আপনার লাইন দিয়ে রোগে দেখা লাগবে ইনশাল্লাহ, যেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পান আল্লাহর রহমতে। ডাক্তার কেন বলছেন, যদি কেস টেকিং অসম্পূর্ণ হয় তবে কোনো বিশাল জ্ঞানও আপনাকে সঠিক ঔষধে পৌঁছায় দিতে পারবে না। যদি কেস টেকিং অসম্পূর্ণ হয় তবে কোনো বিশাল জ্ঞানও আপনাকে একক মেডিসিনে পৌঁছায় দিতে পারবে না। অতএব ভীষণ প্রয়োজন। এই কেস টেকিং ফর্মে প্রথম আছে নাম, গ্রাম, বয়স, তারিখ। আমি খুব শর্টকাটে করছি। মোবাইল নাম্বার। প্রথমে কেস টেকিং করার নিয়ম। কেস টেকিং এর ধাপ সময়ের প্রথম বলছে 10 থেকে 15 মিনিট কোনো রকম প্রশ্ন করা যাবে না, শুধু রোগীর কাছে শুনতে হবে তার কমপ্লেনগুলো। যদি আপনি প্রশ্ন করেন তাহলে কিন্তু মনোভাবটা অন্যদিকে নিয়ে যাবে। নিয়ে গেলে আপনার কি হবে, সে যে তথ্য দেবে সেটা হচ্ছে কারেক্ট হতে পারে, নাও কারেক্ট হতে পারে। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে রুগী যেটা বলবে সেটাই আপনার লিখতে হবে। আপনি প্রথম 10 থেকে 15 মিনিট কোনো কথা বলতে পারবেন না, শুধুমাত্র শুনবেন। তারপর এরপর বলো, এরপর কি হচ্ছে এরপর চিপ কমপ্লেনগুলো হয়ে গেলি, কখন শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কখন বাড়ে কখন কমে। এরপর আমি আছে ঘামের বর্ণনা। ঘাম কি পরিমাণে, গন্ধ কেমন, পরিমাণ কেমন, কাপড়ে দাগ লাগে কিনা, কাপড় শক্ত হয়ে যায় কিনা। এরপর বলতে যৌন বিষয়ে কিছু বলুন। যৌন বিষয়ে কিছু বলুন। যৌন সমস্যা আছে, ইয়েস নট বলা যাবে না। মানে আপনাকে WS কোশ্চেন করতে হবে, কোশ্চেন ইয়েস নট দিয়ে দেয় এমন উত্তর অক্সিলারি ভার্ব দিয়ে যে যেমন ইয়েস নট বলি এরকম প্রশ্ন করলে হবে না। আপনার যৌন বিষয়ে কিছু বলুন, তখন বলবে দ্রুত বীর্যপাত, ভালোভাবে শক্ত হয় না, মেবি। ঘুমের বর্ণনা দেন। এরপরে পয়েন্ট হচ্ছে ঘুমের বর্ণনা দেন। নট ঘুম কেমন হয়, ঘুম আসে কিনা, ঘুমাতে গেলে কোনো ভয় পান কিনা, ঘুমের বর্ণনা দেন। কোন ভঙ্গিতে ঘুমাতে বেশি পছন্দ করেন, কাত, চিত, ওবর, ভুট। এমন কোনো সাইড আছে যে সাইডে ঘুমাইলে আপনার অস্বস্তি লাগে বা ঘুমাতে পারেন না। এরপর ঘুম থেকে উঠলে আপনার কোনো সমস্যা হয়, মনটা কেমন থাকে, ঘুমের মধ্যে কোনো সমস্যা হয়, দাঁত কিরমির করা, লালা ঝরা, চোখ খুলে থাকা, হাত খুলে রাখা, নাক ডাকা, এমন কোনো সমস্যা কি হয়? তারপর হাই ওঠে কিনা বারবার। স্বপ্নের বর্ণনা দেন। আমার আজকে একটা রোগী বলছে, স্যার স্বপ্ন তো আমার মনেই থাকে না, তো বর্ণনা দেবো কীভাবে? তার মানে কি, আপনার ড্রিমস আর রিমেম্বার রোগী আছে, মনে থাকে না। এরপর পায়খানা সম্পর্কে কিছু বলুন, পেট সম্পর্কে কিছু বলুন, ক্লিয়ার হয় কিনা এর মধ্যে থাকবে। এরপর পায়খানার বৈশিষ্ট্য, শক্ত, নরম, পাতলা, তরল, মানে যা খাই সেটাই পড়ে, আপনার আনডাইজিস, আস্তে আস্তে পড়ে, সহজে বাঁকে না, মোটা, চিকন, মানে একেবারে মলদার ফেটে বের হয়, বর্ণনা দেন। এরপর পায়খানার গন্ধ কেমন, স্ট্রং, ঝাঁঝালো। এরপরে যে প্রস্রাবের বর্ণনা দেন। রোগী বলতে পারে ঘন ঘন প্রস্রাব,
রাতে বেশি হয়, প্রস্রাব লাগলে ধরে রাখতে পারে না, 2 নলে প্রস্রাব আসে, চিকনদারের প্রস্রাব আসে, ফোটা ফোটায় প্রস্রাব পড়ে, স্পিডে প্রস্রাব পড়ে, ও বলবে। এবার কোন আবহাওয়ায় বেশি কষ্ট পান? HCR, হট অ্যান্ড কোল্ড রিয়াকশন। কোন আবহাওয়ায় বেশি কষ্ট পান? বলবে গরম অথবা ঠান্ডা। কেউ কেউ বলতে পারে গরম এবং ঠান্ডা উভয়টা। এমন কোনো রোগ আছে যা কোনো সিজনালি বাড়ে অথবা কমে? যেমন বর্ষাকালে, গরমকালে, শীতকালে। হাতের তলা, পায়ের তলায়, হাত এবং পায়ের তলায় কোনো সমস্যা হয়? সমস্যা? হাত ও পায়ের তলায় কোনো সমস্যা? দেখেন, কোনো সমস্যা আছে না বললে হবে না। হাত ও পায়ের তলায় কোনো সমস্যা, লিডিং প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, আমার হাতের তলায় ঘাম হয়, চামড়া ওঠে, ফাটে ইত্যাদি, জ্বালা করে। নখের বর্ণনা দেন। এর মধ্যে কি থাকতে পারে? নখ দ্রুত বাড়ে নাকি দেরিতে বাড়ে? নখ পাতলা, নখ মোটা, নখ ভেঙে যায়, নখ ভেঙে ভেঙে পড়ে ইত্যাদি। চুলের বর্ণনা দেন, বা মাথার চুলের বর্ণনা দেন, বা মাথার বর্ণনা দেন। মাথা উকুন, খুশকি, মাথা চুল পড়ে যাচ্ছে, এর মধ্যে গুলো থাকবে। জিহ্বাটা দেখি, এটাকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। জিহ্বায় সাদা প্রলেপ পড়া, জিহ্বায় হচ্ছে পানি আপনার মানচিত্রের মতো আসা, দাঁতের ছাপ পড়া ইত্যাদি। কোনো অপারেশন কি আছে? হ্যাঁ, আমার একবার অ্যাপেন্ডিক্স আছে, অপারেশন করা আছে, বা 2 বার সিজার আছে। প্রেশার সম্পর্কে বর্ণনা দেন। প্রেশার স্বাভাবিক, বেশি, কম, ওঠানামা করে। ক্ষুধার বর্ণনা দেন। খুব খেতেই পারি না। কি ধরনের খাবার? প্রিয় খাবারগুলো নাম বলেন, প্রিয় খাবারের নাম বলেন, লবণের প্রতি আগ্রহটা বলেন। আমি মুঠো মুঠো লবণ খাই, আমি একেবারে চিনির মতো লবণ খাই। এমন কোনো খাবার আছে যা খাইলে সহ্যই হয় না? এমন কোনো খাবার আছে যার প্রতি আপনার ঘৃণা, খান না? পছন্দনীয় খাবার যেমন মিষ্টি, ঝাল, নোনতা, চর্বি, মাছ, ডিম, কফি, চা, চকলেট, আইসক্রিম, লবণাক্ত খাবার, পেঁয়াজ, রসুন, গোস্ত, শাকসবজি, ঠান্ডা পানি, ঠান্ডা খাবার, গরম পানি, গরম খাবার। কোনো খাবারের প্রতি ঘৃণা আছে? আপনার পিপাসা সম্পর্কে একটু বলুন। একটু পিপাসা সম্পর্কে, পিপাসা কেমন বর্ণনা দেন। এখানে পিপাসা কেমন, পানি বেশি খান নাকি কম খান এরকম বলা যাবে না। পিপাসা সম্পর্কে বর্ণনা দেন। পিপাসাহীনতা, কম, বেশি, অদম্য। গোসলের প্রতি আগ্রহ একটু বলেন। গোসলের প্রতি আগ্রহ বলেন। গোসল কেমন? গোসল করতে ভালো লাগে, ভালো লাগে না। পিরিয়ডের বর্ণনা দেন। পিরিয়ডের বর্ণনা, নিয়মিত, অনিয়মিত, রক্তের পরিমাণ কেমন, গন্ধ কেমন, রক্তের বৈশিষ্ট্য কি, থান থান পড়ে, আপনার পানির মতো বা লিকুইড, কালো নাকি আপনার স্বাভাবিক কালার। এবার মাসিকের আগে বা পরে কোনো সমস্যা দেখা দেয়? অর্থাৎ শারীরিক বা মানসিক দিক থেকে কোনো দিক থেকে আপনি কি কষ্ট পান? কোনো কষ্ট হয়? পান বললে না, কোনো কষ্ট হয়? মাসিকের আগে বা পরে কোন রকম শারীরিক বা মানসিক কষ্ট হয় হয় থাকে? এমন প্রশ্ন হয় বললে আবার এই যাবে, থাকে। এরপর আছে সাদা সিরাপ। সাদা সিরাপের বর্ণনা দেন, আছে কিনা। এরপর যৌন সমস্যা সম্পর্কে কিছু বলুন। যৌন সমস্যা, যৌনতা নিয়ে বা যৌন সমস্যা যদি থাকে সেটা বলুন। এরপর দেহের গঠন, পাতলা, হালকা, চিকনা না মোটা, থলথলি। মুখশ্রী, আপনাকে এতে প্রথম বের করতে হবে মুখশ্রীটা কেমন। হাস্যোজ্জ্বল মুখ, নাকি তার মুখটা মলিন মরোজ, না অ্যাংজাইটি, তার কোনো চিন্তা আছে। এরপর আছে রোগের আক্রমণ সাইড। কোন সাইডটা রোগ, কোন পাশে রোগ বেশি আক্রমণ করে, ডান সাইডে, বাম সাইডে, কোরাস হয়ে একবার ডান একবার বাম, অল্টারনেট সাইড, অথবা কোরাস, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এমনটাই কোনো কিছু হচ্ছে কি?
এরপর পারিবারিক ও বংশগত ইতিহাস, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে জটিল রোগ চিকিৎসা করতে গেলে পারিবারিক ও বংশগত ইতিহাস নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। যেমন কারো টিবি ছিল কিনা, ক্যান্সার ছিল কিনা, রক্তশূন্যতা ছিল কিনা, থ্যালাসেমিয়া, ডায়াবেটিস, মির্গি, হাঁপানি, শ্বাসকষ্ট, কিডনির সমস্যা, গনোরিয়া, সিফিলিস, সোরিয়াসিস, চর্মরোগ, পাগল, বাত, প্যারালাইজ, স্ট্রোক, আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যা করে কেউ মারা গেছে কিনা, জন্মগত বিকৃতি কারোর আছে কিনা। এই পয়েন্টটা না হলে আপনি কোনো জটিল রোগের মধ্যে ঢুকতে পারবেন না, কারণ এর থেকে আমার ইন্টারকারেন্ট মেডিসিন বের করতে হবে। এবার জেনারেল হিস্ট্রি, ব্যক্তিগত ইতিহাস, রুগী কখনো টাইফয়েডে ভুগছে কিনা, ম্যালেরিয়া হয়েছিল কিনা, ডেঙ্গু হয়েছিল কিনা, হাম, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, রিউমেটিজম, গনোরিয়া, সিফিলিস। এই জায়গায় এসে আপনাকে বেশি বুঝতে হবে যে গনোরিয়া কখনো যদি হয়, সিফিলিস হয়, আপনি তাকে মানে কখনো ওই জিনিসটা বের না করা পর্যন্ত আপনি তাকে কখনো প্রপারলি ট্রিটমেন্ট দিতে পারবেন। সে সুস্থ হবে না, সে হয়তো আপনাকে মানসিকভাবে সুস্থ মানে শারীরিকভাবে সুস্থ হবে, কিন্তু মনের দিক থেকে পরিপূর্ণ থাকবে না, কোনো কাজ ভালো লাগবে না, খিটখিটি মেজাজ এবং শারীরিক চাহিদা আজ বিরুদ্ধে না হারাবে। তাহলে এটা এরপরে কি হলো, সিফিলিস, গনোরিয়া, যক্ষা, চর্মরোগ, গর্ভ নষ্ট করার ইতিহাস বা হয়ে যাওয়ার ইতিহাস, সাপ, কুকুর, বিড়ালের কামড়ানোর কোনো ইতিহাস আছে কিনা, বিষ কখনো খেয়েছিল কিনা, কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। পরিবারের কার কি রোগ ছিল, আমরা আবার ইন্ডিকেট করি যে রুগী অনেক সময় বলে যায় আপনার দাদা দাদি কি রোগে মারা গেছিল বা বেঁচে থাকলে কি রোগ আছে, নানা নানির কি আছে, বাবা, চাচা, খালাতো, মামাতো, ফুফাতো, ভাই বোনের কি রোগ আছে বা তাদের কি রোগ আছে, আমরা সব ডিটেলস করতে হবে। এরপরে কি মায়োজম, আমার পেশেন্টটা কোন মায়োজমের মধ্যে অবস্থান করতেছে। এরপরে দেখেন ফরওয়ার্ড যে প্ল্যানটা, এটাও খুব মানে খুব গুরুত্বপূর্ণ। এতে আছে কনস্টিটিউশনাল রেমেডি, মায়োজমেটিক রেমেডি, কোরনিক টোটালিটি রেমেডি, ইন্টারকারেন্ট রেমেডি, কমপ্লিমেন্টারি রেমেডি, ফলো রেমেডি, পটেন্সি অ্যান্ড ডোজ, অবজারভেশন টাইম। এর মধ্যেই দেখেন আমি পেশেন্টকে কনস্টিটিউশনাল রেমেডি দিলাম নাকি মায়োজমেটিক রেমেডি দিলাম, না ক্রনিক টোটালিটি রেমেডি দিলাম, না ইন্টারকারেন্ট রেমেডি দিলাম, না কমপ্লিমেন্টারি রেমেডি দিলাম, না ফলো রেমেডি দিলাম। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। মানে অধিকাংশ ডাক্তার এটা কখনো ফলো করেন না, কিন্তু এটা যে আপনাকে ক্রনিক কোনো বিষয় ক্রনিক রোগী দেখতে গেলে এটা আপনাকে লাগবেই লাগবে। উইদাউট দিস সিস্টেম ইউ ক্যান নট সাকসেস। I believe it and I follow it for every patient. তাহলে এইভাবে আমাদেরকে কেস টেকিং করতে হবে। কেস টেকিং ফর্মটা যাদের প্রয়োজন তারা কমেন্টে লিখবেন, আমি ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ।